আমাদের কোনো মামু বাড়িও নাই, আমাদের কোনো পিসির বাড়িও নেই। লোহা গরম হয়ে লাল হইতে একটু সময় লাগে, কিন্তু লাল যখন হবে তখন জনগণ হাতে মুগুর নিয়ে ঠিক মতোই পিঠাবে ইনশাআল্লাহ। বিএনপি ওয়াদার থেকে সরে গিয়েছে। আপনারা কি চান আমরাও জাতির সাথে বেঈমানি করি? আমরা বেঈমানি করতে পারবো না। আমরা জাতিকে কথা দিয়েছিলাম, আমরা সেই জায়গায় আছি। আমরা দীর্ঘদিন একসাথে মজলুম ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্বাচন করেছি, সরকার পরিচালনা করেছি, রাজনীতি করেছি। কিন্তু এখন আমাদের কোনো কোনো বন্ধুর ভাষায় বক্তব্যে মনে হয় তারা জীবনেও আমাদেরকে কোনোদিন দেখেন নাই, ভুলে গেছেন। এত তাড়াতাড়ি স্মরণ হতে সময় লাগবে না, একটা ঝাঁকুনিই যথেষ্ট। একজন তো মাথা গরম করে সংসদের ভিতরেই বলে ফেললেন, এইটা না করলে ওইটা না করলে পরিণতি এমন হবে। আমরা জবাবে বলেছিলাম 55 বছরে এই পরিণতি দেখে দেখেই বাংলাদেশ আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ও ভয় আমাদেরকে দেখাবেন না। সর্বোচ্চ পরিণতি কি? ফাঁসির তক্তা। এর উপরে তো দুনিয়ার কোনো পরিণতি নাই। অথবা একটা গুলি। আলহামদুলিল্লাহ, দেশের জন্য, জাতির জন্য, আল্লাহর জন্য প্রস্তুত আছি, কোনো অসুবিধা নেই। লড়াই আমাদের চলবে, ইনশাল্লাহ বিজয় জনগণের হবে। এ পর্যন্ত 10 থেকে 11 বার আমার কাছে ফর্মাল প্রপোজাল এসেছে যে আসেন আমরা সংস্কার করার জন্য, সংশোধনের জন্য একটা সংশোধন কমিশন করি। আমাদের পরিষ্কার জবাব, সংশোধনের জন্য কোনো কমিশন লাগে না। সংশোধনের জন্য সরকারি দল ট্রেজারি বেঞ্চ থেকে বিল আনতে পারে, বিরোধী দলও আনতে পারে। সেই বিল আসবে, বেটিংয়ে যাবে, আবার ফিরে আসবে, তারপরে আলোচনা হবে, আলোচনার পর ভোটে যাবে, ভোটে যদি এটা গ্রহণযোগ্য হয় তাহলে পাশ হয়ে যাবে। এটার জন্য কোনো কমিশন লাগে না। এখানে সংশোধনী কমিশন করার জন্য গণভোট হয় নাই। গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য, ফ্যাসিবাদের মূল কেটে দেওয়ার জন্যে আমরা সেই সংস্কার চাই। এখন মজলুমরা আবার কেউ জালিম হয়ে যায় কিনা সেইটাই আল্লাহ দেখতে চাচ্ছে। তাদের কাছে তাদের আপন সঙ্গীদেরও রক্তের কোনো মূল্য নেই। আমরা বিস্মিত হলাম, জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে প্রতারণার আত্মস্বীকৃত সাক্ষী পাওয়া গেল। লজ্জা। সামান্য হায়া শরম থাকলে এটা হওয়ার কথা ছিল না। ভালো হয়েছে জাতি চিনে ফেলছে। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। তারা বলেন এই 4টা প্রশ্ন আমিই বুঝি না, সাধারণ জনগণ বুঝে কিভাবে? আমার প্রশ্ন হলো 4টা প্রশ্ন যদি জনগণ না বুঝে তাইলে 31টা বুঝে কিভাবে? 4টা তো ছোটো 31টার চাইতে, তাইলে 31টা বুঝে নাই জনগণ। সুতরাং জনগণকে আপনারা মূর্খ বলছেন, মূর্খ। সম্মানিত বন্ধুগণ, দীর্ঘ 17.5 বৎসর এই জাতি বড় কষ্টে ছিল। এখন যারা সরকারি দলে তারাও কষ্টে ছিলেন। অসংখ্য লোক খুন হয়েছেন, গুম হয়েছেন, আয়নাগরের সঙ্গী হয়েছেন, পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, জেলের অধিবাসী হয়েছেন, দেশ ছেড়ে বিদেশে কেউ কেউ আশ্রয় নিতে বাধ্য হয়েছে। শেষ পর্যন্ত 34শে জুলাইয়ের পরিবর্তনের পর আল্লাহ তালা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। জাতির নতুন করে আল্লাহ তালা পরীক্ষা নিচ্ছেন। আমরা যখন মজলুম ছিলাম তখন জালিমদেরকে আমরা চিনেছি। এখন মজলুমরা আবার কেউ জালিম হয়ে যায় কিনা সেইটাই আল্লাহ দেখতে চাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে অনেক নাটক হয়েছে, আপনারা দেখেছেন, আমি সেদিকে যাচ্ছি না। তারপরে একটা নির্বাচন হয়েছে, একই দিনে 2টো নির্বাচন হলো, একই ধরনের অর্ডারের মাধ্যমেই হলো। আমরা বিরোধী দল 2টাকেই গ্রহণ করলাম, শপথ নিলাম। সরকারি দল একটা শপথ নিল, আরেকটা নিল না। দেরিতে এসে তারা ব্যাখ্যা দিলেন যে এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা তখন সব কিছু মেনে নিয়েছিলেন। এটা আসলে তারা মনের দিক থেকে মেনে নেননি। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয় তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না, যে এদের কথার 2 পয়সার কোনো মূল্য নেই। এরা যখন তাদের সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে তখন জনগণের সাথে দেওয়া সমস্ত ওয়াদা ভুলে যাবে। আমরা বিস্মিত হলাম, জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে প্রতারণার আত্মস্বীকৃত সাক্ষী পাওয়া গেল। লজ্জা। সামান্য হায়া শরম থাকলে এটা হওয়ার কথা ছিল না। ভালো হয়েছে জাতি চিনে ফেলছে। এখন আর অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। ওখানে যা বলা হয় কার্যনির্বাহীতে তা লেখা হয়ে যায়, ইতিহাসের অংশ হয়ে যায়, যদি এটা এক্সপাঞ্জ না হয়ে থাকে। যেহেতু এই বক্তব্য এক্সপাঞ্জ হয়ে নাই, কাজেই এই আত্মস্বীকৃতিও রেকর্ড হয়ে থাকলো। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল।
আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। তারা বলেন এই 4টা প্রশ্ন আমিই বুঝি না, সাধারণ জনগণ বুঝে কিভাবে? আমার প্রশ্ন হলো 4টা প্রশ্ন যদি জনগণ না বুঝে তাইলে 31টা বুঝে কিভাবে? 4টা তো ছোটো 31টার চাইতে, তাইলে 31টা বুঝে নাই জনগণ। সুতরাং জনগণকে আপনারা মূর্খ বলছেন, মূর্খ। আমরা এখানেও নিন্দা জানাই। জনগণের বিবেচনাবোধের উপরে যারা প্রশ্ন তুলে, বুঝতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের বিবেচনাবোধের উপর প্রশ্ন তোলার কারো কোনো অধিকার নেই। এই কাজটা তারা অবলীলায় করেছেন। দুঃখ লাগে, আগেই বলেছি 17.5 বছর তারাও তো মজলুম ছিলেন, তাদেরও তো বহু লোক নিহত হয়েছে, গুম হয়েছে, পঙ্গু হয়েছে, জেলে গিয়েছে। হ্যাঁ, এইটা ঠিক যে সবাই জেলে যায়নি। যারা জেলে যায়নি, গুলি খায়নি, পঙ্গু হয়নি, যাদের আপনজন কেউ শহীদ হয়নি, তারা শহীদ পরিবারের হাক আর বুঝতে পারবে না। আমরা দেখেছি 5 আগস্টের পর যখন প্রয়োজন ছিল শহীদ পরিবারের কাছে যাওয়ার, যারাই প্রয়োজনটা উপলব্ধি করেছে তারা শহীদ পরিবারের কাছে গিয়েছে। আর কেউ কেউ তখন থেকেই নির্বাচনের দাবি তুলেছে। শহীদদের তাজা রক্ত তখনও ভাসছে, মায়ের চোখে তখনও পানি নয়, রক্ত ঝরছে। সেই সময় তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, এই কাজটা না করে কিভাবে কিছু রাজনৈতিক দল তারা তখন থেকে নির্বাচনের জিকির তুলতে পারল? কাজেই তাদের কাছে তাদের আপন সঙ্গীদেরও রক্তের কোনো মূল্য নেই। যদি সে মূল্য থাকতো তাহলে আগে দেশবাসীর পাশে দাঁড়াতো। নির্বাচন কার জন্যে? সরকার কার জন্যে? জনগণের জন্যে। সেই জনগণ ট্রমাটাইজড, আহত, দারুণ কষ্টে আছে। তাদের কষ্টে পাশে না দাঁড়িয়ে তখন সেই কাজ করা হয়েছে। আর আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে আমরা নির্বাচন চাই না। নির্বাচন না চাইলে পরে নির্বাচনে অংশগ্রহণ করলাম কিভাবে? সম্মানিত বন্ধুগণ, আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল, নিজেরাই তারা স্বীকার করেছে। ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। তারপরে এই রায় কেন মেনে নিলাম? এখানে একজন আপা রিকনসিলিয়েশনের কথা বলে গিয়েছেন, ধৈর্যের কথা বলে গিয়েছেন, জাতিকে গৃহযুদ্ধ থেকে বাঁচানোর কথা বলে গেছে। 17.5 বছর পরে এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ফসল হিসাবে যদি আমরা সেদিন রিভোল্ট করতাম, এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতাম, তাহলে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। 11 দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, কিন্তু সাথে সাথে 11 দল এটাও বলেছে নির্বাচনে এই ষড়যন্ত্রের ফল মেনে নিলেও আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। এ পর্যন্ত 10 থেকে 11 বার আমার কাছে ফর্মাল প্রপোজাল এসেছে যে আসেন আমরা সংস্কার করার জন্য, সংশোধনের জন্য একটা সংশোধন কমিশন করি। আমাদের পরিষ্কার জবাব, সংশোধনের জন্য কোনো কমিশন লাগে না। সংশোধনের জন্য সরকারি দল ট্রেজারি বেঞ্চ থেকে বিল আনতে পারে, বিরোধী দলও আনতে পারে। সেই বিল আসবে, ব্যাটিংয়ে যাবে, আবার ফিরে আসবে, তারপরে আলোচনা হবে, আলোচনার পর ভোটে যাবে, ভোটে যদি এটা গ্রহণযোগ্য হয় তাইলে পাশ হয়ে যাবে। এটার জন্য কোনো কমিশন লাগে না। এখানে সংশোধনী কমিশন করার জন্য গণভোট হয় নাই। গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য, ফ্যাসিবাদের মূল কেটে দেওয়ার জন্যে আমরা সেই সংস্কার চাই। বিএনপি ওয়াদার থেকে সরে গিয়েছে। আপনারা কি চান আমরাও জাতির সাথে বেইমানি করি?
আমরা বেঈমানি করতে পারবো না। আমরা জাতিকে কথা দিয়েছিলাম, আমরা সেই জায়গায় আছি এবং আমরা কনফিডেন্ট, আমরা গভীর আস্থাশীল। জনগণের 70% মানুষের দেওয়া এই ভোট বৃথা যাবে না, ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। আমরা সংসদের ভিতরে চিৎকার দেব, রাজপথেও সমান তালে আমাদের আন্দোলন চলছে, আরও বেগবান হবে দিনের পর দিন। বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আগামীতেও যেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আমাদের সমস্ত কর্মসূচি বাস্তবায়ন হবে। এটা ঠিক, লোহা গরম হয়ে লাল হইতে একটু সময় লাগে, কিন্তু লাল যখন হবে তখন জনগণ হাতে মুগুর নিয়ে ঠিক মতোই পিঠাবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘদিন একসাথে মজলুম ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্বাচন করেছি, সরকার পরিচালনা করেছি, রাজনীতি করেছি, কিন্তু এখন আমাদের কোনো কোনো বন্ধুর ভাষায় বক্তব্যে মনে হয় তারা জীবনেও আমাদেরকে কোনোদিন দেখেন নাই। ভুলে গেছেন এত তাড়াতাড়ি? স্মরণ হতে সময় লাগবে না, একটা ঝাঁকুনিই যথেষ্ট। আমরা বলবো, আমরা মান অভিমান ছেড়ে দিয়ে জনগণের রায়টাকে সম্মান করি। সংসদের ভিতরে বলেছি, যদি এটা সম্মান করেন তাহলে এই সংসদ সম্মানিত হবে, যদি সম্মান না করেন তাহলে যেখানে স্পিকারের অনুমতি লাগে না ওখানে বক্তব্য হবে। তবে হ্যাঁ, এই দেশকে আমরা ভালোবাসি, কোনো অশুভ শক্তিকে মাঝখান থেকে খেলতে দেব না ইনশাআল্লাহ। নাক কান সজাগ রেখেই আমাদের সব কাজ চলবে এবং সময় মতো জনগণের আকাঙ্ক্ষাও পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা কোনো ফেসিবাদ, নূতন হোক পুরাতন হোক, মেনে নেব না, এ বিষয়ে স্পষ্ট। জেল জুলুমের ভয় দেখাবেন না। একজন তো মাথা গরম করে সংসদের ভিতরেই বলে ফেললেন, এইটা না করলে ওইটা না করলে পরিণতি এমন হবে। আমরা জবাবে বলেছিলাম, 55 বছর এই পরিণতি দেখে দেখেই বাংলাদেশ আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ও ভয় আমাদেরকে দেখাবেন না। সর্বোচ্চ পরিণতি কি? ফাঁসির তক্তা। এর উপরে তো দুনিয়ার কোনো পরিণতি নাই, অথবা একটা গুলি। আলহামদুলিল্লাহ, দেশের জন্য, জাতির জন্য, আল্লাহর জন্য প্রস্তুত আছি, কোনো অসুবিধা নেই। লড়াই আমাদের চলবে, ইনশাআল্লাহ বিজয় জনগণের হবে। তার আগ পর্যন্ত লড়াই থামবে না। আমাদের আলোচনা চলবে, কথাবার্তা হবে, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করব, কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই, এটা চলতেই থাকবে। আজকের এই সেমিনারের মধ্য দিয়ে আমরা এই বার্তাটাই জাতিকে দিতে চাই যে, হে জাতি, আপনাদের রায়ের আমরা অপমান সহ্য করব না। আপনাদের রায়কে সম্মানিত করার জন্যে আমাদের লড়াই চলছে এবং আমরা আপনাদেরকে নিয়েই বিজয়ী হব, আপনাদের জন্য বিজয়ী হব, বাংলাদেশের জন্য বিজয়ী হব। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের কোনো মামু বাড়িও নাই, আমাদের কোনো পিসির বাড়িও নেই। এই বাংলাদেশ নিয়েই বাঁচতে চাই, এই বাংলাদেশ নিয়ে এগিয়ে যেতে চাই। যুবকদের স্বপ্নের বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই। জুলাই যোদ্ধাদের নিয়ে যে বাড়াবাড়ি করা হচ্ছে, আপনারা সংযত হন। সংযত না হলে জনগণের উত্তাল ঢেউ আর জোয়ারে সমস্ত খড়কুটা ভেসে যাবে। আইন আমরা হাতে তুলে নেওয়ার পক্ষে নই, কিন্তু আমরা তাও বলবো যে কেউ শালীনতার সীমা লঙ্ঘন করে জুলাইকে অপমান করার দুঃসাহস আর দেখাবেন না। যদি দেখান, মনে রাখবেন, এই যুব সমাজ, এই জনতা এখনো ঘুমিয়ে যায়নি। যারা সশস্ত্র বাহিনীর সামনে খোলা হাতে দেশপ্রেম নিয়ে দাঁড়াতে পেরেছিল, আজও তারা দাঁড়িয়ে আছে। আমরা ঘুমাইনি, আমরা ঘুমাবো না। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।